হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার যেগুলো আছে রায় মার্টিন প্রশ্নবিদ্যা, সেগুলো সলভ করে দিচ্ছি। আজকে আমরা শুরু করছি মডেল কোশ্চেন পেপার 8। মডেল কোশ্চেন পেপার 7 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে, তো 8 শুরু করছি। আমরা শর্ট কোশ্চেনগুলো সলভ করবো আজকে একের দাগ থেকে। 1, 2, 3, 4 চারটে দাগের কোশ্চেন সলভ করবো। একের দাগের কি বলছে দেখো, একের দাগের একেরটা বলছে ABC। একের দাগের একের এ বি সি যথাক্রমে 2x টাকা, x টাকা, a x টাকা, b 2x টাকা আর c y টাকা। এরা মূলধন দিয়ে, এই মূলধন দিয়ে ব্যবসা শুরু করে। x টাকা, b 2x আর a y টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, ঠিক আছে। এবার বছরের শেষে লাভ হচ্ছে, মানে y টাকাই লাভ হচ্ছে। c যত টাকা দিচ্ছে তত টাকা লাভ হচ্ছে। তাহলে এত টাকা লাভ হলে b এর লাভ্যাংশ কত? x টাকা 2x, তাহলে b এর লাভ্যাংশ কত হবে? আমরা যদি আনুপাতিক ভাগাহারের যে ক্যালকুলেশনটা, তাহলে অনুপাত নির্ণয় করতে হয়। এর অনুপাতে এর থেকে কিছু ছোট করা যাচ্ছে না, তাই তো। তাহলে x:2x:y এই আকারেই থাকছে। y টাকা মোট লাভ হলে সেখান থেকে b কত পাবে এইটা, তাহলে b পাবে 2x বাই x প্লাস 2x প্লাস y ইন্টু y, এত টাকা হয়ে যাচ্ছে 2xy বাই এটা 3x প্লাস y, এত টাকা। এইটা হচ্ছে বি পাচ্ছে, তাই তো। তাহলে বি পাবে এত, কোনটা আছে? অপশন বি তে আছে। অপশন বি আছে 2xy বাই 3x প্লাস y, এত টাকা। দুইয়েরটা কি বলেছে? x মাইনাস 1/x ইকুয়াল টু √3/2। তাহলে x প্লাস 1/x এর মান কত? x মাইনাস 1/x √3/2। আচ্ছা, তাহলে আমরা কি ক্যালকুলেশন করে নিচ্ছি একটা এখানে। এইভাবে স্কোয়ারের ফর্মুলা ফেলে করা যাবে। তাহলে আমরা কি জানি যে এই যে a 4ab এর ফর্মুলা ফেলছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab, তো 4 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে x প্লাস 1/x এর মান আছে, তাই তো। x প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে, x মাইনাস 1/x এর মান আছে। তাহলে x প্লাস 1/x এটা নির্ণয় করতে হবে, মাইনাস এইটার মান বলা আছে √3/2, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু x কেটে গেল 4 হয়ে যাচ্ছে এখানে, তাই তো। x মাইনাস 1/x এর মান √3/2, তাহলে এইটা হয়ে যাচ্ছে x প্লাস 1/x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা 4, আর এটা মাইনাসের দিকে প্লাস হয়ে যাবে, √3 স্কোয়ার 3 আর 2 স্কোয়ার 4, এটা 4 লসাগু, 4 4 16 প্লাস 3 17। তাহলে x প্লাস 1/x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 17/4। উভয় থেকে বর্গমূল করলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু এটা রুট 16 আর 3 19, তাই তো। 16 আর 3 19/2 রুট ওভার করলে এইটা আসছে, দেখো সিম্পল ক্যালকুলেশন, রুট ওভার 19/2। এটা রুট ওভার 19/2 আছে, অপশন এ তে আছে। অপশন এ সঠিক উত্তর। অপশন এ রুট ওভার 19/2, এটা নাম্বার 3 বলছে একটা চিত্র দেয়া আছে, প্রদত্ত চিত্রে এইরকম একটা চিত্র দেয়া আছে, এইটা দেয়া আছে, এই মানটা। আচ্ছা, এই চিত্রটা দেয়া আছে। এই চিত্রে বলা আছে এটা এ বি সি ডি ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ও, এটা বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এসি একটি জ্যা, এসি জ্যা। আচ্ছা, আর বলা আছে এবি বৃত্তের ব্যাস, এবি এখানে ব্যাস, ও ওডি এসি বাহুর উপর লম্ব, ও কেন্দ্র ওডি এসি বাহু, ওডি সমান 6 সেমি, বিসি দৈর্ঘ্য কত হবে? ওডি সমান 6, এটা দেখবে তোমাদের অনুশীলনীতে একটা আছে, অনেক প্রয়োগ বা প্রয়োগের টাইপেরই পড়ছে একটা, বা শর্ট কোশ্চেন অনেক সলভ করেছো, জ্যামিতির শর্ট কোশ্চেন যেগুলো উপপাদ্য থেকে, যে উপপাদ্য অনুশীলনীর যেগুলো শর্ট কোশ্চেন, এইটা 6 সেমি বলে দিয়েছে, এটা 6। এটা যদি 6 হয়, তাহলে এইরকম যদি কন্ডিশন থাকে, কেন্দ্র হয়, কেন্দ্র থেকে লম্ব, তাহলে বিসি 12 হয়ে যায়, ঠিক আছে, তার দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, বিসি হয়ে যাবে 12। এখানে বিসি দৈর্ঘ্য চেয়েছে, বিসির দৈর্ঘ্য অপশন ডি 12 সেমি, অপশন ডি 12 সেমি। 4 হয়ে যাচ্ছে
সাইন এ প্লাস বি 1 আছে, সাইন এ প্লাস বি 1, তাহলে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন 90 এর মান 1, তাহলে এ প্লাস বি কত হচ্ছে 90 ডিগ্রি, এ প্লাস বি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, সাইন তুলে দিলে এ প্লাস বি 90 ডিগ্রি, কিন্তু কোনোভাবে কাটা যায় না, ভুল করেও সাইন কাটবে না, জাস্ট উঠে যাবে মানগুলো। তাহলে ট্যান এ প্লাস বির মান কত, ট্যান এ প্লাস বি ইজ ইকুয়াল টু ট্যান 90, ট্যান 90 অসংজ্ঞাত, ট্যান 90 অসংজ্ঞাত, তাহলে অসংজ্ঞাত অ্যান্সার আসছে, অপশন ডি আসছে অসংজ্ঞাত। পাঁচেরটা কি বলছে, পাঁচের বলে দিয়েছে একটি সুইমিং পুল 9 মিটার চওড়া 12 মিটার লম্বা, এর একদিকে সুইমিং পুলটা 9 মিটার চওড়া 12 মিটার লম্বা, এরকম যদি একটা সুইমিং পুল হয়, এইটা 9 মিটার চওড়া 12 মিটার লম্বা, লম্বাটা বেশি, ঠিক আছে, আমরা যদি এইটা লম্বা ধরে নিই, এইভাবে না ধরে এটা লম্বা ভেবে নিই, এটা বেশি লম্বা, এরকম। এবার কি বলেছে, বলছে যে এটা আয়তঘন আকৃতি আর কি, আচ্ছা এর একদিকে গভীরতা 1 মিটার ও অন্যদিকে 4 মিটার গভীর সুইমিং পুলটির আয়তন, আচ্ছা আচ্ছা, এটা একদিকে গভীরতা 1 মিটার এতটা, অন্যদিকে 4 মিটার এতটা, তার মানে এইটা এইরকম, এর নিচের অংশটা এইরকম হয়ে যাচ্ছে গভীরতা, তাহলে এর আয়তন কত চেয়েছে, তাই তো, তাহলে এর সুইমিং পুলটির আয়তন, ও আয়তন সূত্র হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি 12 আর 9, তাহলে উচ্চতার যেটা হাইটটা তাহলে কিরকম হবে, একদিকে যদি 1 একদিকে 4 হয়, তাহলে এইচ হয়ে যায় 1 প্লাস মাঝেরটা এইভাবে নির্ণয় করতে হয় বাই 2, তার মানে এটা 5/2 হয়ে যাচ্ছে, তাহলে আয়তন কত হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 12 ইন্টু 9 ইন্টু 5/2 এত, যেটা একক থাকবে, ঘন মিটার হলে ঘন মিটার, হলে ঘন মিটার, সেমি হলে ঘন সেমি, এটা 6 5 6 30 9 270 ঘনমিটার, ঠিক আছে, এখানে কি একক আছে, মিটার একক কি আছে 270, অপশানে 270 ঘনমিটার, 270 ঘনমিটার। আচ্ছা 6 কি বলেছে, আচ্ছা একটা তথ্য আছে, তথ্যগুলির সংখ্যাগুলো মান চেয়েছে, যে তথ্যটা দেওয়া আছে এখানে বলা আছে 1 2 3 8 10 8 3 2, 1 2 3 8 10 8 3 2, তাই তো, 1 2 3 8 10 8 3 2, 8 3 2 8 8 8 3 2 8 8, এই তথ্যটা আছে, কটা মান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা মান, তাহলে 4 4 8 12 13, এবার ছোট থেকে বড় আকারে যদি সাজিয়ে নিই ঊর্ধ্বক্রমে, 1 2 একটা দুটো তিনটে, 2 2 2 2, 3 কটা, একটা দুটো তিনটে, 3 3 3, 3টে 3, 4 কটা, 4 নেই, 5ও নেই, 6 নেই, 7 নেই, 8 1 2 3 4, 4টে 8, 1 2 3 4, 4টে 8 আর 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একটা মান বাদ পড়েছে, তাই তো, এখানে ছিল 13টা হচ্ছিল, 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হচ্ছে, কোন মানটা বাদ পড়েছে, আচ্ছা একটাই আছে, 2 1 2 3, 3টে 2, 3 কটা, একটা দুটো তিনটে 3, 1 2 3টে 3, 2 3টেই 2, 10 হয়ে যাচ্ছে, একটা 8 কটা আছে, 1 2 3 4 5, আচ্ছা 5টা 8, একটা 8 বাদ পড়েছে, এইটা 8 হবে, তারপর একটা 10 হবে, তার মানে 8 হয়ে যাচ্ছে, 5টা 8, যে সংখ্যাগুরু মান মানে কি, যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুরু মান, তাহলে এখানে হয়ে যাচ্ছে 8, অপশন বি তে 8 আছে, অপশন বি 8, ঠিক আছে, হলো। নেক্সট দেখো, 1 দাগের গুলো কমপ্লিট হলো, এবার আমরা 2 দাগে যাব, 2 দাগের 1 দাগের 1 বলছে শূন্য স্থান পূরণ করো, 100 টাকার x বছরে x% হারে সুদ কত হয়, তাহলে 100 টাকার PRT/100 সূত্র প্রয়োগ করে দিই, 100 টাকার
এক্স বছরে x% হারে সুদ, এইটা সুদ হয়ে যাচ্ছে PRT/100, এটা কেটে গেলে এইটা সুদ হয়ে যাচ্ছে, তার মানে x স্কোয়ার টাকা হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার, এটা কি বলেছে? শূন্যস্থান পূরণ, তার মানে হয়ে যাবে x স্কোয়ার টাকা, তাই তো? শূন্যস্থানে হয়ে যাবে x স্কোয়ার টাকা। দুইয়েরটা কি বলছে? px² qx + c সমীকরণের বীজ দুটি, সমীকরণের একটি বীজ অন্যটি অননক। px² + qx + c সমীকরণের একটি বীজ আমরা আলফা ধরছি, তার অননক 1/α, ঠিক আছে? এই দুটো হচ্ছে বীজ। তাহলে এখানে এই যে সমীকরণ, এই সমীকরণের এটা ইকুয়াল টু 0 সমীকরণের বীজদের যোগফল করে আমরা কিছু সুবিধা পাবো না, গুণফল করছি। বীজদের গুণফল ইকুয়াল টু কি হয়? এটা x² bx c + c তুলনা করলে এটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে c/a, তার মানে c/p, এর জায়গায় p আছে, এইটা কেটে গেল, তাহলে c/p1 হয়ে যাচ্ছে, তাহলে c = p, c = p হয়ে যাচ্ছে। তাহলে এখানে c = দেয়া আছে, c = শূন্যস্থানে p। তিনেরটা, বৃত্তস্থ সামান্তরিকের প্রতিটি কোণের মান ড্যাশ। বৃত্তস্থ সামান্তরিকের প্রতিটি কোণের মান ড্যাশ দেন, তাহলে কত হবে? বৃত্তস্থ সামান্তরিকের প্রতিটি কোণের মান আমরা কি জানি? বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়, প্রয়োগে আছে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়। এবার আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কত? 90 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ সামান্তরিকের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে? 4। এবার 4এরটা, 4এর বলছে sin θ √14/5, তাহলে cot 90 - θ কত? sin θ √14/5, sin θ বলা আছে √14/5, তাই তো? sin θ √14/5, তাহলে cos স্কয়ার θ কত? cos স্কয়ার θ = 1 - sin স্কয়ার θ, তাহলে cos স্কয়ার θ = 1 - এইটা স্কয়ার করলে একবারে স্কয়ার করে মানটা বসাচ্ছি, √14টা 14 হয়ে যাবে, আর 5 স্কয়ার 25 হয়ে যাচ্ছে। তাহলে cos স্কয়ার θ = 25 লসাগু, 25 একে 25 - 14, তাহলে cos স্কয়ার θ = এটা 25 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে? 11 হয়ে যাচ্ছে, তাই তো? 11 হয়ে যাচ্ছে। তাহলে রুট করলে cos θ এর মান কত? cos স্কয়ারে যদি এটা মান হয়, তাহলে √11/5, √11/5। এবার এখানে বলছে যে cot 90 - θ এর মান কত? এবার cot 90 - θ, cot 90 - θ মানে কত হয়? tan θ, তাই তো? tan θ মানে হয়ে যাচ্ছে sin θ/cos θ, sin θ এর মান হচ্ছে √11/5, cos θ এর মান হচ্ছে √14/5, এটা হয়ে যাচ্ছে √11/5 ইন্টু 5/√14, 5 কেটে গেলে হয়ে যাচ্ছে √11/√14, বা এটাকে একটা রুটের আন্ডারেও লেখা যাবে, √11/14 পুরোটা। তাহলে tan θ, তাই তো? তাহলে আমাদের কোন অপশনটা শূন্যস্থানে হয়ে যাচ্ছে? একবার চেক করে নিই। sin θ এর মান বলা আছে এইটা, তাহলে আচ্ছা, এটা sin/cos, আমরা উল্টো মানটা লিখে ফেলেছি। এইটা হয়ে যাবে sin এর ভ্যালু, এইটাই হয়ে যাবে 11, তাহলে এইটা হয়ে যাবে এইটা, আর এইটা হয়ে যাবে 11, তাই তো? তাহলে এইটা √14/√11 হবে, এটা শূন্যস্থানে হয়ে যাবে √14/√11, বা এটাকে এইভাবেও লেখা যায়, একটা রুটের আন্ডারে 14/11, ঠিক আছে? √14/√11 অ্যান্সার। আচ্ছা, এবার বলছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা। অর্ধগোলক মানে কি হয়? কিরকম চিত্র অর্ধগোলকের? অর্ধগোলকের চিত্র হয়ে যাচ্ছে এইরকম, এইটা হচ্ছে অর্ধগোলক, এইটা অর্ধগোলকের হচ্ছে এইটা একটা তল, এইটা একটা তল, আর এইটা একটা তল। তাহলে অর্ধগোলকের দুটো তল, অর্ধগোলকের এইটা একটা তল, এই যে এইটা, আর এইটা হচ্ছে এইটা একটা তল, এইটা হচ্ছে বক্রতল, এটা সমতল, তাই তো? তাহলে অর্ধগোলকের তল সংখ্যা দুটি, তাই তো? দুটি, আচ্ছা, বা তল সংখ্যা 2, এটা বললেও হবে। এবার বলছে ঊর্ধ্বক্রমে সাজানো তল সংখ্যা 2, আচ্ছা, ঊর্ধ্বক্রমে সাজানো 2n + 1t চলরাশির মধ্যমা কত হবে? 2n + 1t,
তাহলে ঊর্ধ্বক্রমে যখন সাজাচ্ছি 1 2 3 এইভাবে গিয়ে 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 এন এ যাচ্ছি আমরা, তাই তো? এন এ যাচ্ছি প্রথমত, এন এর পর কি হচ্ছে n+1 n+1 n+2, এখানে হয়ে যাচ্ছে 1 to n, তাহলে n+1 n+2, তাহলে এইটা গিয়ে 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 এখানে 2n+1 হতে হলে কি হবে? 2n+1 হতে হলে এখান থেকে গিয়ে 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 এবার 2n, এইটা আবার এই যে n এর সঙ্গে কত যোগ হলে 2n+1 হয়? n+1, তবে 2n+1 হয়। তার মানে এই যে এইখানে n+1 যাচ্ছে সেই রকম এইটা যোগ হয়ে এই যে n+1 যাচ্ছে, এবার এইটা মনে করছি n নেই, তাহলে 1 2 3 এইভাবে গিয়ে গিয়ে এই যে n প্লাস তার সঙ্গে n+1 হতে হবে, তবে 2n+1, তার মানে এইভাবে এদিকে nটা আবার 1 2 করে করে এইদিকে nটা, তাই তো? এই যে n+1টা, তাহলে এদিকে nটা পদ, এদিকে nটা পদ, এই যে এইদিকে nটা পদ। এবার মনে করছি ধরো এইখান থেকে শুরু করে আবার তো এই যে n+1, এই যে n+1টা মনে করো n পর্যন্ত যাচ্ছে, এই যে যদি 1 2 করে করে এই যে n এর আগের পদ থেকে n+n, ঠিক আছে, n+n, তারপর n+n+1, তাহলে এখানে এই পদটা বাদ দিলে এই যে এখানে 1 2, এই যে এখান থেকে 1 থেকে n একবার, আবার n নেই ধর হিসাব করলে 1 2 করে n থেকে n একবার, দুবার, তাই তো? তাহলে মাঝের পদ চেয়েছে, তাহলে এইদিকে n পর্যন্ত, তাহলে এরপরে আবার একটা পদ আছে, তাহলে আমরা এই পদটাকে মাঝে রেখে যদি এদিকে যাই, এটা n, তাহলে এইটা এইদিকে এই যে nটা, আবার এইটা মানে nটা, আর এটা n+1, তবে 2n+1 হচ্ছে। এবার আমরা এইটাকে মাঝে নিয়ে যদি এইদিকে নিই, তাহলে এইটাও nটা, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে n+1টা মাঝের পদ। এবার ঊর্ধ্বক্রমে সাজানো কি চেয়েছে? মধ্যমা, তাহলে মাঝের পদের মধ্যে বিজোড় সংখ্যক পদ হচ্ছে 2n+1, মানে n এর জায়গায় 2 বসালে 4+1 5, n এর জায়গায় 3 বসালে 6 একে 7, 7টা পদ, তাহলে বিজোড় সংখ্যক পদ মোট, তাহলে মাঝের পদ এইটা, সেটাই মধ্যমা, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে n+1। আচ্ছা, 3 দাগের সত্য মিথ্যা। তিনের দাগের একেরটা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, এটা ঠিক, সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণেই আসল বাড়তে থাকে, আসল পরিবর্তিত হতে থাকে এবং বাড়তে থাকে। এটা যেটা বলেছে সত্য, একদম ঠিকঠাকই বলেছে। চক্রবৃদ্ধি সুদের কারণে সুদ প্রত্যেক বছর সুদ আলাদা আলাদা হয় এবং সুদটা আসলের সঙ্গে যুক্ত হতে থাকে, সেই কারণে আসলের মানটাও ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, এটা যদি এদিকে নিয়ে আসি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়া করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই পদটা মাইনাস দিয়ে গুণ হয়ে হবে এ প্লাস বি, এ মাইনাস বি, এই পদটা নিচের হরের পদটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এইটা কাটলো, এইটা কাটলো, অতএব 2a স্কোয়ার বাই 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। 2 2 কেটে গেল, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এইটা, তার মানে এ বাই বি সমান কত? √ কে প্লাস 1 বাই কে মাইনাস 1, তাই তো? তাহলে এইটা ধ্রুবক, কে ধ্রুবক মানে এইটাও ধ্রুবক হবে, তাহলে বিটা ওদিকে গেলে, তাহলে বিটা ওদিকে গেলে এ ইজ ইকুয়াল টু সাম ধ্রুবক ইন্টু বি, তাহলে ধ্রুবকটাকে তুলে দিলে এ প্রপোর্শনাল বি হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলেছে যে এই তথ্যটা দেয়া আছে, এইটা হলে এ প্রপোর্শনাল বি হবে, তাই তো? তাহলে এটা সত্য হচ্ছে, কারণ এটা আমরা প্রমাণ করে দেখাতেই পারলাম। এটা দুইয়েরটাও সত্য। 3 4 5 6। 3 কি বলেছে? দুটি পরস্পরচ্ছেদী বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 2টি। এই যে এইটা একটা বৃত্ত একে অপরকে ছেদ করেছে, অন্তস্থ বা বহিস্থ ভাবে নয়, এটা স্পর্শ নয়, ছেদ, স্পর্শ বলেনি, ছেদ। এইটা একটা সাধারণ স্পর্শক, এইটা একটা সাধারণ স্পর্শক, এবং দুটোই সরল সাধারণ স্পর্শক, কারণ এই স্পর্শকের দুটো বৃত্তই একই দিকে আছে এবং এই নিচের স্পর্শকটার দুটো বৃত্তই একই দিকে আছে। দুটো স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকলে তাকে সরল সাধারণ স্পর্শক বলা হয়, আর স্পর্শকের বিপরীত দিকে দুটো বৃত্ত থাকলে তাকে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়, সেই স্পর্শকটাকে। তাহলে এই স্পর্শকটা দুটো বৃত্তই নিচের দিকে, এই স্পর্শকটা দুটো বৃত্তই ওপর দিকে,
তাহলে এটাও সরল সাধারণ স্পর্শক, এটা দুটোই সরল স্পর্শক আছে, সাধারণ স্পর্শক, এবং দুটোই সরল সাধারণ স্পর্শক। আর এইরকম যদি এইরকম ক্ষেত্রে এই যে দুটো বৃত্ত দুদিকে, এই স্পর্শকটাকে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার তিনেরটা কি বলেছে? তিনেরটা বলেছে দুটি পরস্পরচ্ছেদী বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা দুটি, এটাও সত্য। এই যে এই একটি দুটি, এটাও সত্য। তিনেরটা হলো। এবার 4 বলছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের চেয়ে বড় হয়। এটা একদমই ঠিক বলেছে। সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি, তখন দণ্ডের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হয়। এবার সূর্যের উন্নতিকোণ সেই জন্যই সকালবেলা আমাদের ছায়ার দৈর্ঘ্য বেশি হয়, আর যখন ধীরে ধীরে আসতে 12টার সময় মাথায় থাকে, ছায়ার দৈর্ঘ্য একদম কম বা নেই বললেই চলে। আবার যখন হেসে থাকে, যখন 60 ডিগ্রি অল্প দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকে ছায়ার দৈর্ঘ্য, বিকেলে আবার ছায়ার দৈর্ঘ্য বড় হয়। তাহলে এইটা হচ্ছে এইটা যদি 30 ডিগ্রি হয়, এইটা 30 ডিগ্রি, এইটা এক্স। তাহলে এই যে মানটা, এইটা 4 ডিগ্রি যখন এই মানটা বড় হয়, ঠিক আছে, এই মানটা সবসময় বড় হয়। এবার তাহলে এটাও সত্য। 5 একটি শঙ্কুর তির্যক উচ্চতা 10% বাড়ানো হলো, ব্যাসার্ধ স্থির রাখা হয়, তবে বক্রতলের ক্ষেত্রফল 10% বাড়বে। এইটা একটা শঙ্কু। এই যখন ব্যাসার্ধ আর উচ্চতা এটা এল, তখন তার কি বলেছে? তখন তার কি চেয়েছে? যে তির্যক উচ্চতা বাড়ানো হলো বক্রতলের ক্ষেত্রফল। এই অবস্থায় বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই আর এল, তাই তো? এই অবস্থায় বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। এবার যদি তির্যক উচ্চতাকে 10% বাড়ানো হয়, তির্যক উচ্চতা বাড়ছে, তাই তো? তির্যক উচ্চতা 10% বাড়ানো হলো, তার মানে এই এল এ কতটা বাড়ছে? 100 বাড়ছে, 10, 100 বেড়ে হচ্ছে 110, একই বেড়ে হচ্ছে 110 বাই 100, আর এল এ বেড়ে হচ্ছে 110 ইন্টু এল বাই 100। এই ডেটা কেটে গেল, তাহলে 11L বাই 10। তাহলে এখন এই অবস্থায় তির্যক উচ্চতা যখন এতটা, তখন পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর ইন্টু 11L বাই 10, তখন হচ্ছে 11 পাই আর এল বাই 10। তাহলে কতটা বাড়লো? বাড়ছে হচ্ছে এইটা মাইনাস পাই আর এল, এটা 10 লসাগু, 11 পাই আর এল মাইনাস 10 পাই আর এল ইজ ইকুয়াল টু পাই আর এল বাই 10। এই যে প্রাথমিক হচ্ছে এইটা, কতটা বাড়ছে বা কতটা কমছে সবসময় প্রাথমিকের উপর নির্ণয় করতে হয়। তাহলে পাই আর এল এ বৃদ্ধি পায় পাই আর এল বাই 10, একে বৃদ্ধি পায় পাই আর এল বাই 10 বাই পাই আর এল। আর 100 বৃদ্ধি পেয়ে কত হয়? 100 বৃদ্ধি পেয়ে হয়, যেহেতু কত পার্সেন্ট বাড়তে চেয়েছে, পাই আর এল বাই 10। আচ্ছা, এইটা উল্টে গেল, হয়ে গেল 1 বাই পাই আর এল। আর 100 কতটা বৃদ্ধি পাচ্ছে? এটা 100, এইটা কেটে যাচ্ছে, 0 কেটে গিয়ে এটা 10 আসছে। এবার যেহেতু 100-র উপর নির্ণয় করছি, তার মানে শতকরা 10%। তাহলে যদি তির্যক উচ্চতা 10% বাড়ানো হয় শঙ্কুর, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 10%ই বাড়ছে, এই যে 10%। তাহলে এটাও সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবার কি বলেছে? কোন বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকায় প্রথম শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা এবং পরিসংখ্যা সমূহের সমষ্টি অসমান হয়। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার তালিকায় প্রথম শ্রেণীটির ক্রমযৌগিক সংখ্যা, প্রথম শ্রেণীর ক্রমযৌগিক সংখ্যা তো যে টোটালটা সেইটাই হয়, মানে এটা তো আলাদা হয় না। হ্যাঁ, প্রথম শ্রেণীর ক্রমযৌগিক সংখ্যা সেইটা দিয়েই শুরু করা হয় বৃহত্তরের ক্ষেত্রে। এইরকম চিত্র, এই যে বৃহত্তর এইখানেরটা তো নেওয়া হয়, মানে টোটালটাই নেওয়া হয়। কিন্তু এখানে কি বলে দিয়েছে? এখানে বলছে টোটাল পরিসংখ্যা সমূহের সমষ্টি, যে প্রথমটির ক্রমযৌগিক পরিসংখ্যা আর পরিসংখ্যা সমূহের সমষ্টি অসমান হয় না, সমান হয়, তাই এটা মিথ্যা হবে। হ্যাঁ, আচ্ছা, 3-এর দাগ পর্যন্ত হলো। এবার আমরা 4-এর দাগ থেকে শুরু করব। 4-এর দাগের গুলো 2 নম্বরের কোশ্চেন, এবং 2 নম্বরের গুলো সেই 2 নম্বরের মতো করে একটু ক্যালকুলেশন করে দেখাতে হবে। 4-এর দাগে একটা বলা আছে, বার্ষিক 6% 6.14% সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে?
ধরি আসল দ্বিগুণ হবে, ধরি আসল সমান x টাকা। তাহলে দ্বিগুণ যেহেতু হবে তার মানে সুদ আসলে দ্বিগুণ হবে, সুদ আসল 2x টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদ কত হচ্ছে? সুদ ইজ ইকুয়াল টু 2x টাকা মাইনাস x টাকা ইজ ইকুয়াল টু সুদ আসলটা x টাকা হয়ে যাচ্ছে, সুদটা x টাকা হয়ে যাচ্ছে। আসল x টাকা, সুদ x টাকা, তবে 2x টাকা হচ্ছে। আচ্ছা, সুদের হার বলেছে 6.14%। সুদের হার ইজ ইকুয়াল টু 6.14% সমান 4, 4 6 24 তারিখে 25/4%। সময় ইজ ইকুয়াল টু টি বছর। তারপরে আমরা ধরি টি বছরে, এটা লিখে দিচ্ছি, ধরি টি বছরে দ্বিগুণ হবে। ধরি টি বছরে দ্বিগুণ হবে, ধরি টি বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে? ধরে নিচ্ছি টি বছরে দ্বিগুণ হবে। অতএব 6.14% হারে x টাকার টি বছরের সুদ সমান 25/r, মানে সুদের হারটা আগে লিখছে, ইন্টু টি ইন্টু x বাই 100 এত টাকা হচ্ছে, ইজ ইকুয়াল টু 25 ইন্টু টি ইন্টু x বাই 4 ইন্টু 100 এত টাকা। 25 দিয়ে কাটলে 4 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে tx বাই 16 এত টাকা। তাহলে এইটা আমরা সুদটা নির্ণয় করলাম, আর সুদটা এখানে দেওয়া শর্ত অনুযায়ী এইটা আছে, তাহলে শর্ত অনুসারে অতএব এই দুটো সমান হবে। শর্ত অনুসারে tx বাই 16 ইজ ইকুয়াল টু x। অতএব x কেটে দিলে t ইজ ইকুয়াল টু 16 হয়ে যাচ্ছে। অতএব 16 বছরে দ্বিগুণ হবে, 16 বছরে দ্বিগুণ হচ্ছে। একেরটা হলো, নেক্সট দুইয়েরটা। চক্রবৃদ্ধি সুদের হার 5% হলে 800 টাকার 2 বছরের সুদ কত? শুধু সুদটা চেয়েছে। এটা হলো একেরটা হয়ে গেছে। চক্রবৃদ্ধি সুদের হার, আসল 800 টাকা, সুদের হার 5%, আসল সমান 800 টাকা, সুদের হার সমান 5%, আসল 800 টাকা, সুদের হার 5%, আর সময় 2 বছর, সময় সমান 2 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি 800 টাকা, অতএব 800 টাকার 2 বছরে 5% হারে সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু 800 ইন্টু 1 প্লাস r বাই, মানে 5/100, তারপর এটি এত টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি। এটা 5 দিয়ে কেটে দিলে 5 একে 5, 5 কুড়ি 100 ইজ ইকুয়াল টু 800 ইন্টু 1 প্লাস 1 20, তারপর একটু এত টাকা। তাহলে 800 ইন্টু 20 লসাগু, 20 প্লাস 1 এইটা, তাহলে হয়ে যাচ্ছে 800 ইন্টু, যদি 20 রেখে 21 হবে, স্কোয়ার আছে, আমরা দুবার ধরে লিখে নিচ্ছি, এটা 21/20 এত টাকা। 0 0 দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 4, আবার 2 দিয়ে কাটলে 2, তাহলে 21 21 441 ইন্টু 2, 441 ইন্টু 2, 2 একে 2, 8 8, 882 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 882, 8 আর 2 মাইনাস, এটা আসল 800 টাকা, এত টাকা, ইজ ইকুয়াল টু 82 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 82 টাকা আসছে। কি বলেছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে ফুল স্টেটমেন্টটা একবার লিখতে পারবে,
যে 800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, ফুল স্টেটমেন্ট 800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 82 টাকা, ঠিক আছে, এটা ফুল স্টেটমেন্টটা হবে। নেক্সট 3 দাগ। তিনের দাগ বলেছে x² + px + 8 = 0, x² + px + 8 = 0, এটা একটা সমীকরণ, x² + px + 8 = 0, এবং x² + qx + p এবং x² + px + q, তাই তো, px + q না qx + p বলেছে, qx + p = 0, সমীকরণ দ্বয়ের সাধারণ বীজ 2। তাহলে এইটা থেকে পাচ্ছি যে যেহেতু x² + px + 8 = 0, সমীকরণের বীজ 2, অতএব 2² + p × 2 + 8 = 0, অতএব 2² 4 + 2p + 8 = 0, বা 2p = 8 × 4 = 12, এদিকে গেলে -12 হয়ে যাবে, অতএব p = -12/2 বা p = -6 হয়ে যাচ্ছে, p = -6। তাহলে এই সমীকরণটা কি হচ্ছে, অতএব x² + qx + p = 0, সমীকরণটি হবে x² + qx, p এর মান বসালে -6 = 0। এবার যেহেতু x² + qx - 6 = 0, সমীকরণের বীজ 2, মানে দুটো সমীকরণের বীজ, তাহলে যখন এর বীজ 2, তো সেই কন্ডিশন থেকে হচ্ছে 2² + q × 2 - 6 = 0, অতএব 4 + 2q - 6 = 0, তাই তো, 4 + 2q - 6 = 0, তাহলে হয়ে যাচ্ছে বা 2q - 2 = 0, বা 2q = 2, বা q = 2/2, অতএব q = 1, অতএব p = -6, q = 1, p আর q এর ভ্যালু চেয়েছে, এই যে p আর q এর ভ্যালু নির্ণয় হয়ে গেল, p আর q এর মান নির্ণয় করো। 3 দাগের হলো, নেক্সট 4 দাগে যাব। চারের বলছে যে x = 7 + 4√3 আছে, x = 7 + 4√3 এইটা আছে। আচ্ছা, কার মান নির্ণয় করতে দিয়েছে, x³ / x⁶ + 3x³ + 1, এইটার মান নির্ণয় করতে দিয়েছে। x এর মান দেওয়া আছে, তাহলে 1/x এর মান কত, 1/7 + 4√3, এটা 1/x, এটা তার মানে 1, উভয় দিকের মানই 1/, করে লিখলাম, = 1/, এটা 7 + 4√3, 7 - 4√3 দিয়ে গুণ করছি, এটা ইন্টু 7 - 4√3, a² - b² ফর্মুলা, এটা 7², a² - b², এটা 7 - 4√3 হয়ে যাচ্ছে, এটা 7 × 7 = 49, এটা 4 × 4 = 16, 3 × 16 = 48, 7 - 4√3, তাহলে 7 - 4√3/1 = 7 - 4√3, তাহলে অতএব x + 1/x কত, x এর মান 7 + 4√3 + 7 - 4√3 = এইটা কেটে গিয়ে
7 7 14 হয়ে যাচ্ছে। এবার এইটার উপর নিচে যদি আমরা এক্স কিউব দিয়ে ভাগ করি, এটা 1, এটা হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস 1/x³ প্লাস উপর নিচে ভাগ করেছি, এটা এর সঙ্গে এক্স কিউব কেটে গিয়ে এটা 3 পড়ে থাকবে। হ্যাঁ, এবার এখানে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 1/a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 3। আচ্ছা, এইটা কেটে যাচ্ছে, এটা তার মানে 14 এর কিউব, তাই তো? 1/এটা 14 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 14 প্লাস 3। এবার 14 এর কিউব 196 হয়ে যায়, তার সঙ্গে আবার 14 গুণ, যেহেতু কিউব আছে। 14 এর স্কোয়ার হলো 196, তাহলে 4 6 24 4 হাত থেকে 2, 4 9 36 হাত দিয়ে 38 এর 8 হাত থেকে 3, 4 কে 4 3 7, এটা 6 9 1, 6 8 6 14 4 হাত থেকে 1, 9 কে 10 এর 7 17 7 হাত থেকে 1, এখানে 2। আচ্ছা, এখানে প্লাস 3 আছে, ইজ ইকুয়াল টু 1/2746 মাইনাস 42 প্লাস 3, তাই তো? ইজ ইকুয়াল টু 1/2746 6 3 9 9 মাইনাস 42 ইজ ইকুয়াল টু 1 বিয়োগ করলে 49 থেকে এটা 49, তাই তো? প্লাস 3 42, এটা আসছে 7, এটা 0, এটা 2707 আসছে, তাই তো? আচ্ছা, 2705 আসতে চাইছে অ্যান্সার। এক্স কিউব দিয়ে ভাগ করলে এটা 1 আছে, এটা এক্স কিউব, আর এইটার জন্য 1/x কিউব, এটার জন্য 3। এটা গুণটা একবার দেখি, 4 6 24 4, 3 14 গুণ 196, 4 6 24 4 থেকে 2, 4 9 36 দিয়ে 38 এর 8 থেকে 3, 4 কে 4 3 7, 196 6, এটা 4 ছিল তো, এটা 4 হবে, 4, এটা 4, এটা 4 আর 3 7, এটা 7, তাহলে বিয়োগ করলে 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব লিখবে এত এর মান, এই যে উত্তর হবে এই যে এত, x³ প্লাস x6 প্লাস 3x³ প্লাস 1, এত এর মান 1/2705, এটা आंसर 1/2705। 4 হয়ে গেল 5 এর। একটি বৃত্তের দুটি যায় এবি ও এসি পরস্পর লম্ব, এবি 8 সেমি, এসি 6 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা একটা বৃত্ত, এটা এ, কোনটা বেশি বলেছে? এবি 8 সেমি, এসি 6 সেমি। এটা কেন্দ্র ও মনে করছে। ও কেন্দ্রীয় বৃত্তে তোমরা পরিবৃত্ত অঙ্কন করেছো, পরিবৃত্তের ক্ষেত্রে দেখবে, পরিবৃত্তের ক্ষেত্রে এটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, পরিবৃত্তের ক্ষেত্রে অতিভুজ বৃত্তের ব্যাস হয়, মানে পরিবৃত্তের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রটা অতিভুজের উপর অবস্থিত হয়ে যায়, ঠিক আছে, পরিবৃত্তের কেন্দ্রটা, তাই এটা অতিভুজ হবে। যেমন আর একটা কন্ডিশন হচ্ছে অর্ধবৃত্ত যখন সমকোণ, একটা কোণ যখন 90 ডিগ্রি হয়ে যায় বৃত্তের মধ্যে, তার বিপরীত বাহুটা, তার কোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়ে যায়, ব্যাস, হ্যাঁ, ব্যাস হলেই তবে একটা কোণ 90 ডিগ্রি হয়, তার মানে বিসি বৃত্তের ব্যাস হবে। ও কেন্দ্রবৃত্তে এবি ও এসি দুটি জ্যা, যেখানে এবি সমান 8 সেমি এবং এসি সমান 6 সেমি, ঠিক আছে। আচ্ছা, এবি ও এসি পরস্পর লম্ব, অতএব কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, বিএসি 90 ডিগ্রি। তাহলে এখানে অবশ্যই, তাহলে যেহেতু কোণ বিএসি
এটা 90 ডিগ্রি, যেহেতু কোণ বিএসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব বিসি বৃত্তের ব্যাস হবে, তাই তো? অতএব বিসি স্কোয়ার, এখন এবার বিসিটা নির্ণয় করছি। এখন ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি কি চেয়েছে, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বিসিটা নির্ণয় করলেই হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে। এখন ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছে, পাই অতিভুজ স্কোয়ার, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস এসি লম্ব স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি হয়ে যাচ্ছে, এটা 8 আর এটা 6, তাই তো? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 প্লাস 36, তাই তো? তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, অতএব বিসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, অতএব বিসি সমান 10 সেমি, বিসি বাহু 10 সেমি হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তের ব্যাস, এরপর লিখবে, এখানটা মুছছে একটু, ক্যালকুলেশনটা এখানে দেখেই নিয়েছো। অতএব বৃত্তের ব্যাস সমান 10 সেমি, অতএব বৃত্তের ব্যাস সমান 10 সেমি, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 10/2 এত সেমি সমান 5 সেমি। এবার অ্যান্সারটা লিখবে যে বৃত্তের ব্যাসার্ধ হবে 10 সেমি। স্টেটমেন্ট অবশ্যই লিখবে বৃত্তের ব্যাসার্ধ হবে 10 সেমি, ঠিক আছে? এবার 5 হয়ে গেল, 6 হয়ে যাচ্ছে 16 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 16 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র 17 সেমি দূরে বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য। এটা বৃত্তের 16 সেমি ব্যাস, তার মানে 8, 17 সেমি দূরে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস। ধরি ও কেন্দ্রবৃত্তে বৃত্তের এ বিন্দু থেকে এবি স্পর্শক, বৃত্তের বাইরে এ বিন্দু থেকে এবি স্পর্শক, বৃত্তের ব্যাসার্ধ ওবি, বৃত্তের ব্যাস, এটা বৃত্তের ব্যাস সমান কত বলা আছে, বৃত্তের ব্যাস বলা আছে 16 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 16/2 এত সেমি সমান 8 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়, আমরা জানি ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ ও স্পর্শক লম্ব হয়, লম্ব সর্বদা। অতএব ও বি পারপেন্ডিকুলার এ বি, ঠিক আছে? ও বি পারপেন্ডিকুলার এ বি, এখানে ও বি সমান 8 সেমি আর ও এ সমান বলেছে কত দূরে, ও 16 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের 17 সেমি দূরে, ও এ সমান 17 সেমি। অতএব ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, কি পাচ্ছে এখানে, এই যে এইটা যেহেতু 90 ডিগ্রি কোণ,
তাহলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয় সর্বদা, সমকোণের বিপরীত বাহু সর্বদা অতিভুজ হয়। অতএব কি নির্ণয় করতে হবে? নির্ণয় করতে বলেছে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এই যে এবি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার রেখে দিচ্ছি, বা প্লাস ওবির মান কত? ওবি 8 ইজ ইকুয়াল টু ও এর মান 17, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 স্কোয়ার 289, আর এইটা ওদিকে গেলে 2864, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 2 2 2 5, এটা 9 2, হ্যাঁ। অতএব এবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15, অতএব এবি সমান 15। অতএব স্পর্শকের দৈর্ঘ্য, তাই তো কি বলেছে যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি, স্পর্শকের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 15 সেমি। এটা 6 7 এবার 15 সেমি উত্তর হলো স্পর্শকের দৈর্ঘ্য। সাতের কি বলেছে? বলেছে এবিসি ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি। হ্যাঁ, এবি বাহুর উপর ডি এমন একটি বিন্দু, এবিসি সমকোণী ত্রিভুজ, এই যে এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি, তাই তো বি কোণটা। এবি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এবি ইজ টু বিসি ইজ টু বিডি, যে এবিটা বড়, ডি বিন্দু। তাহলে আমরা ডি বিন্দু এখানে নিচ্ছি, ডি বি কোণ। তাহলে এ বি সি, ধরা যাক এটা এইভাবে না নিয়ে ঘুরিয়েও যদি নিই, এ বি সি, এ বি সি, এখানে কি কোণ চেয়েছে? এসিডি, এসিডি এই কোণটার মান চেয়েছে, তাই তো? তাহলে এই কোণটার মান চেয়েছে এসিডি, এটা ডি। এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমান 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যার বি কোণ 90 ডিগ্রি। এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি। এবি বাহুর উপর ডি বিন্দু এমন ভাবে অবস্থিত, এবি বাহুর উপর ডি বিন্দু এমন ভাবে অবস্থিত যে, এবি বাহুর উপর ডি বিন্দু এমন ভাবে অবস্থিত যে এবি ইজ টু বিসি ইজ টু বিসি, যে এবি ইজ টু বিসি ইজ টু বিডি ইজ ইকুয়াল টু √3 ইজ টু 1:1। ঠিক আছে, ধরি এবি সমান √3 x একক, বিসি সমান x একক, এবং বিডি সমান x একক। ঠিক আছে, আচ্ছা। তাহলে এসিডি এর মান নির্ণয় করতে হবে। এসিডি এই কোণটা চেয়েছে, এসিডি। ঠিক আছে, আচ্ছা। এবার এই যে এবি আর বিসি জানা, এইটা এবি হয়ে যাচ্ছে, এবি পুরোটা হয়ে যাচ্ছে √3x, আর বিসি হয়ে যাচ্ছে x। ঠিক আছে, আর বিডি হয়ে যাচ্ছে, এখানে বিডি হয়ে যাচ্ছে x। আচ্ছা, এবার অতএব tan বিসিডি, tan কোণ বিসিডি ইজ ইকুয়াল টু tan বিসিডি এর সাপেক্ষে এইটা লম্ব, এইটা ভূমি, এইটা লম্ব, এইটা ভূমি, ইজ ইকুয়াল টু বিডি বাই বিসি। অতএব tan কোণ বিসিডি ইজ ইকুয়াল টু বিডির মানও x, বিসির মানও x। অতএব
tan BCD is equal to 1, অতএব tan BCD is equal to tan 45 ডিগ্রি, অতএব কোণ BCD is equal to 45 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ BCD কোণের মান 45 ডিগ্রি। এইটা আবার ত্রিভুজ ABC থেকে পাই tan ACB, মানে এই পুরোটা আমরা এই কোণটার মান পেয়েছি, এবার পুরো কোণটা নির্ণয় করছি। পুরোটা থেকে এটা মাইনাস করবো, ওটা বেরিয়ে যাবে। তাহলে এইটা বেরিয়ে গেল tan BCD, এটা 45 বেরিয়ে গেল। tan ACB ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে এর সাপেক্ষে এটা লম্ব AB বাই BC, এর সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এইটা লম্ব, এটা ভূমি, তাই তো? আচ্ছা, অতএব tan ACB সমান AB হচ্ছে √3x, BC শুধু x, এটা কেটে গেল। অতএব tan ACB ইজ ইকুয়াল টু √3, tan কতর মান? √3, tan 60 মান। অতএব কোণ ACB ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, ACB 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার কিসের মান চেয়েছে? অতএব কোণ ACD ইজ ইকুয়াল টু কোণ ACB মাইনাস কোণ BCD, এই সম্পূর্ণটা থেকে এই দিকটা বিয়োগ, এইটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার স্টেটমেন্টটা হবে যে ACD কোণের মান 15 ডিগ্রি। অতএব কোণ ACD এর মান 15 ডিগ্রি। এটা 7-এর হলো, 8-এরটা। এবার 8-এর বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান। এটা সহজ অঙ্ক দিয়েছে। ত্রিভুজের দুটি কোণের দুটি কোণের পরিমাপ যথাক্রমে, ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান চেয়েছে। আমরা জানি কি ত্রিভুজের যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের এই যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর মাপ দেওয়া আছে। আমরা কি করব? এই কোণটার বৃত্তীয় মান চেয়েছে, এই দুটো যোগ করে দুটি কোণের পরিমাপ যোগ করে তৃতীয়টা থেকে বিয়োগ করব, তৃতীয় কোণের মাপ এসে যাবে, তাকে তার বৃত্তীয় মান নির্ণয় করবো, তাই তো? ত্রিভুজের দুটি কোণের পরিমাপ যথাক্রমে কত বলা আছে? 87 ডিগ্রি 28 মিনিট 54 সেকেন্ড, 87 ডিগ্রি 58 ডিগ্রি 28 মিনিট 54 সেকেন্ড, 87 ডিগ্রি 28 মিনিট 54 সেকেন্ড, এবং 32 ডিগ্রি 31 মিনিট 6 সেকেন্ড, 32 ডিগ্রি 30 মিনিট 6 সেকেন্ড, তাই তো? এই দুটো হচ্ছে পরিমাপ ত্রিভুজের। অতএব এই দুটি কোণের সমষ্টি, এই দুটি কোণের মানের সমষ্টি ইজ ইকুয়াল টু 87 ডিগ্রি 28 মিনিট 54 সেকেন্ড প্লাস 32 ডিগ্রি 31 মিনিট 6 সেকেন্ড। তাহলে এখানে 54 আর 6 যোগ করে দিলে এটা 60 হয়ে যাচ্ছে। এবার 60 সেকেন্ড সমান 1 মিনিট, আবার 8 আর 9, 9 আর 10, 0 3 আর 2 আবার 6 হয়ে যাচ্ছে। তাহলে 7 আর 2 9 আর 10 0, হাতে 1, 8 আর 3 11 আর 12, 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই দুটো যোগ করলে 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই যে 7 আর 2 9 আর 8 আর 3 11, 119 ডিগ্রি। আর এটা হয়ে যাচ্ছে, যদি ভেঙে লিখি, এটা হচ্ছে 119 ডিগ্রি, আর 8 আর 2 10 0, তাই তো? এই 8 আর 9
আর 3 আর 2 5, 29 মিনিট, আর এটা 60 সেকেন্ড হয়ে যাচ্ছে। এই যে 60 সেকেন্ড সমান 1 মিনিট সমান 119 ডিগ্রি 59 আর আগে 60 মিনিট হয়ে যাচ্ছে সমান 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব তৃতীয় কোণের মান কত? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব তৃতীয় কোণের মান হয়ে যাচ্ছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, 180 থেকে 120 বিয়োগ করলে তৃতীয় কোণের মান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তৃতীয় কোণের মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা, অতএব ত্রিভুজের বৃত্তীয় মান চেয়েছে। অতএব আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু চেয়েছে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 60 বাই 180, কেটে দিলে 3 হয়ে যাচ্ছে পাই বাই 3। অ্যান্সার লিখবে তৃতীয় কোণের বৃত্তীয় মান পাই বাই 3। অবশ্যই অ্যান্সার স্টেটমেন্ট লিখবে, আমরা স্টেটমেন্ট লিখছি না। তৃতীয় কোণের বৃত্তীয় মান পাই বাই 3, ঠিক আছে? তৃতীয় কোণের বৃত্তীয় মান পাই বাই 3 স্টেটমেন্ট অবশ্যই উল্লেখ করবে। এবার 9টায় যাব। 4 দাগের 9 বলছে x ইজ ইকুয়াল টু p কোসেক থিটা, x ইজ ইকুয়াল টু p কোসেক থিটা, আর y ইজ ইকুয়াল টু q কট থিটা, y ইজ ইকুয়াল টু q কট থিটা। তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে? x বাই p, আর কট থিটা ইজ ইকুয়াল টু কত হবে? y বাই q। আমরা কি জানি? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কোসেক থিটার ভ্যালু হচ্ছে x বাই p তার স্কোয়ার, কট থিটার ভ্যালু হচ্ছে y বাই q তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, বা আমরা যদি ঘুরিয়ে লিখি যে বলেছে এত এর মান কত, অতএব যদি ঘুরিয়ে লিখি অতএব x স্কোয়ার বাই p একই হবে মাইনাস y স্কোয়ার বাই q স্কোয়ার। এটার মানটা নির্ণয় করছি, x স্কোয়ার বাই p স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই q স্কোয়ার। তাহলে এইটা কত হচ্ছে? এইটা হচ্ছে x বাই p তার স্কোয়ার মাইনাস y বাই q তার স্কোয়ার। যেভাবে করছিলাম সেইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে। এইটা হচ্ছে এইটা x বাই p কি? কোসেক থিটা, এই যে এখানে আছে, এই যে কোসেক থিটা তার স্কোয়ার মাইনাস এইটা হচ্ছে কট থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস এটা হচ্ছে কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান সর্বদা 1। অতএব অ্যান্সার লিখবে x স্কোয়ার বাই p স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই q স্কোয়ার, এর মান 1। ঠিক আছে, এর মান হবে 1। নেক্সট দেখো, সহজ ছিল এটা, 10এরটা। কি বলেছে? এটা বলেছে দুমুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙের বহির্ব্যাসার্ধ আর, দুমুখ খোলা চোঙ এইরকম, মানে এটা এইরকম হয়ে যায়, এটা এইরকম হয়ে যায়, হ্যাঁ, এটা এইরকম হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা থাকছে না এখানে, চিত্রটা একটু অন্যরকম হবে। এইটা, হ্যাঁ, এটা ভেতরে এইরকম থাকবে, এটা ভেতরে থাকছে, এটা বাইরেও এরকম থাকবে। এটা এতটা করে দিই, হ্যাঁ, এটা এতটা না, এটা সেম হবে। মোটামুটি একটা চিত্রটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে, তাহলে এই জায়গাটা ফাঁপা জায়গা, এই জায়গাটা ফাঁপা জায়গা, এই জায়গা, এই এতটা মোটা, এই জায়গাটা সম্পূর্ণটা ফাঁপা। ঠিক আছে, এবার বলছে এর ক্ষেত্রে যদি দুই মুখ খোলা ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ আর, চোঙের বহির্ব্যাসার্ধ সমান আর একক, চোঙের বহির্ব্যাসার্ধ আর একক, আর ভিতরের দিকের ব্যাসার্ধ আর একক।
আর ভিতরের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক, ভিতরের ব্যাসার্ধ আর একক। এবার এই যে কি চেয়েছে এখানে, এখানে চাওয়া আছে যে উচ্চতা এইচ একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল, উচ্চতা এইচ একক, উচ্চতা সমান এইচ একক। এবার এই যে বক্রতলের ক্ষেত্রফল এই জায়গাটা, তার মানে এই দিকে বাইরের দিকেরটা হবে প্লাস ভেতরের দিকেরটাও নিতে হবে বক্রতলের ক্ষেত্রফল নেওয়ার জন্য। একটা যে কোনো যদি খাতাকে গোল করা হয়, এই যে ভিতরের দিকেরটাও নিতে হবে বাইরের দিকেরটাও নিতে হবে। সেই কারণে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই বাইরের দিকেরটা হচ্ছে 2 পাই আর 2 পাই ক্যাপিটাল আর হবে এইচ প্লাস 2 পাই এটা স্মল আর এইচ, এটা বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এত বর্গ একক। তাহলে 2 পাই এই যে আর প্লাস আর ইন্টু এইচ এত বর্গ একক হয়ে যাচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এইটা একটা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, আবার এইটা আমার টোটালটাই সমগ্রতলের ক্ষেত্রফল। এইবার এই সাইডেরটা মানে উপরের দিকটা তো ধার বরাবর এরকম মোটা, সেইটাও নিতে হবে, উপরের দিকে যে ধার বরাবর মোটা সেটা বৃত্তাকারে আছে, তাই তো। এবার মানে সাইডের দিকে যে ক্ষেত্রফল হবে, এবার ধারের দিকে দুদিকে ধারের যে ক্ষেত্রফল, তাই তো, দুই দিকে ধারের ক্ষেত্রফল, দুই দিকের ধারের মোট ক্ষেত্রফল একবারে যোগ করে দেবো, মোট ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এটা হচ্ছে পাই, এই যে বাইরেরটা স্কোয়ার মাইনাস পাই ভেতরটা স্কোয়ার, যোগ করে দিলে পুরোটা নিলাম বাইরের স্কোয়ার তার থেকে ভেতরটা স্কোয়ার দিলে এই জায়গাটা পেয়ে যাচ্ছি গোলাকার জায়গাটার ক্ষেত্রফল, ঠিক আছে। আর এটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি ইজ ইকুয়াল টু 2 পাই এই যে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইটা এত বর্গ একক, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। মোট ক্ষেত্রফল চলে আসছে। তাহলে কি বলেছে, অতএব ফাঁপা চোঙের দুমুখ খোলা ফাঁপা চোঙের মোট দুমুখ খোলা ফাঁপা তলের চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, দুমুখ খোলা ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে, অতএব দুই মুখ খোলা ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান বলে আমরা অ্যান্সারটা উপরে লিখছি, কোনটা হচ্ছে সমান বলে অ্যান্সারটা যদি উপরে লিখে এইখানে হয়ে যাচ্ছে এইটা 2 পাই আর প্লাস আর এইচ, তাই তো, 2 পাই আর প্লাস আর প্লাস 2 পাই এই যে আর প্লাস আর এইচ প্লাস 2 পাই আর প্লাস আর এইচ প্লাস এই যে 2 পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এত বর্গ একক, এইটা আসছে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট এবার 11টা বলছে যে একটি ঘনবস্তু নিচের অংশ গোলক এবং উপরের অংশ শঙ্কু আকারের, যদি দুটি অংশের বক্রতলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, এইটা এই নিচের অংশ গোলক এইরকম আর উপরের অংশ শঙ্কু আকৃতির এইরকম, এইটা তাহলে ধরি উভয়ের ব্যাসার্ধ সমান, ধরি উভয়ের ব্যাসার্ধ তো একই হবে, উভয়ের ব্যাসার্ধ সমান আর একক, ঠিক আছে। আর চোঙের উচ্চতা সমান এইচ একক এবং তির্যক উচ্চতা সমান এল একক, ঠিক আছে। আচ্ছা, এবার চোঙের ক্ষেত্রে আমরা জানি চোঙের ক্ষেত্রে এইটা যদি এইচ হয়ে যায়, এইটা যদি এইচ হয়ে যায়, চোঙের ক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ হয়, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়, আমরা জানি সমকোণী ত্রিভুজ চোঙের ক্ষেত্রে এটা। আচ্ছা, এবার বলেছে দুটি অংশের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে এই যে অর্ধগোলক নিচের অংশ অর্ধগোলাকার, এই যে অর্ধগোলকের বক্রতল
গোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে শুধু এই জায়গাটা, এই জায়গাটা, এই সমতলটা না, সমতলটা সময় ধরলে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যেত। এবার গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4πr², মানে এইটা, সেখানে এই পার্টটা থাকছে না, ধরা হচ্ছে না, তাহলে তার অর্ধেক মানে এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে? পুরোটার অর্ধেক 2πr², 2πr² বর্গ একক। আর শঙ্কুর পার্শ্বতলের, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু πr/l বর্গ একক। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে 2πr² ইজ ইকুয়াল টু πr/l। আচ্ছা, পাই কেটে দিচ্ছি, একটা আর কেটে দিয়ে এখানে একটা আর পড়ে থাকবে, অতএব 2r ইজ ইকুয়াল টু l হয়ে যাচ্ছে। এবার স্কোয়ার করলে এলটাকে যদি বাঁদিকে আনি, এটা 4r² হয়ে যাচ্ছে। l² ইজ ইকুয়াল টু 4r², l² মানে হয়ে যাচ্ছে r² প্লাস h² হয়ে যাচ্ছে 4r², তাই তো? তাহলে অতএব এবার এখানে এই স্কোয়ারটা বাঁদিকে রেখে 4r² মাইনাস r² কে ডান দিকে পাঠালাম, বা h² ইজ ইকুয়াল টু এটা 3r² হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কিসের অনুপাত চেয়েছে? বলেছে ব্যাসার্ধ, দৈর্ঘ্য আর উচ্চতা, তাহলে ব্যাসার্ধ উপরে রাখতে হবে। তাহলে h² r² বাই h² ইজ ইকুয়াল টু, কিভাবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করবে? এইটা কার সঙ্গে আছে? এটা 3, তাই তো? তাহলে 3টা পরে থাকবে, তাই তো? কোনাকুনি গুণ করলে তবে ম্যাচ করছে, তবে 3r² আসছে, তাই তো? আর এখানে কিছু নেই, মানে 1 আছে। অতএব r/h ইজ ইকুয়াল টু 1/√3। অতএব r/h ইজ ইকুয়াল টু 1/√3। r/h ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে স্টেটমেন্টটা লিখবে। স্টেটমেন্টটা কি হবে? স্টেটমেন্টটা হবে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই অংশের ব্যাস সমান হয়, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত 1/√3। ঠিক আছে, এইভাবেই করতে হবে। নেক্সট 12টা, লাস্ট অঙ্ক 4 দেখে। এখানে কি আছে? একটা তথ্য দেয়া আছে, x - 3 x - 1 7x, x - 3 x - 1 7x, x - 3 x - 1 7x, 2x - 1 3x - 5, 2x - 1 আর 3x - 5, এইটা। ঠিক আছে, এটা দেওয়া আছে। কি বলেছে? এদের যৌগিক গড় 3.5, এদের যৌগিক গড় ইজ ইকুয়াল টু 3.5। অতএব শর্তানুসারে কি হয়ে যাচ্ছে? কটা মান? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে x - 3 প্লাস x - 1 প্লাস 7 প্লাস x প্লাস 2x - 1 প্লাস 3x - 5 বাই কটা মান যৌগিক গড়? 1 2 3 4 5 6, 6টা মান, 6 দিয়ে ভাগ, ইজ ইকুয়াল টু 3.5। অতএব বা এটা 6, 1 2 3, 3 আর 3 6 দিয়ে 8, 8x। আচ্ছা, মাইনাস এটা হয়ে যাচ্ছে 3 আর 1 4, 4 আর 5, 5 আর 5 10, মাইনাস 10 প্লাস 7 ইজ ইকুয়াল টু 35/10। দশমিক উঠে গেল, 5 7 35, 5 2 10। আচ্ছা, বা এটা 8x - 3, এটা 6 ইজ ইকুয়াল টু 7/2, এইটা কেটে দেওয়া হলো 3, বা 8x - 3 ইজ ইকুয়াল টু 3 7 21, বা 8x ইজ ইকুয়াল টু 21 প্লাস 3, বা 8x ইজ ইকুয়াল টু 24, বা x ইজ ইকুয়াল টু 24/3, বা x ইজ ইকুয়াল টু 8 হচ্ছে। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 8 হয়ে গেলে তথ্যগুলি কত হবে? অতএব তথ্যগুলি হচ্ছে, এইটা একটু মুছে দিচ্ছি, এটা তারপরে লিখবে এর নিচে। অতএব তথ্যগুলি হবে, তথ্যগুলি হলো পর্যায়ক্রমে এটা 3 - 3, প্রত্যেকটা x এর জায়গায় 3 লিখবো। 3 - 1 7, এটা 3, 2 × 3 - 1, 3 × 3 - 5, অর্থাৎ 0
2 7 3, 3 দুগুণে 6 মাইনাস 1 5, 3 থেকে 9 মাইনাস 5 4। তাহলে ঊর্ধ্বক্রমটি কত হবে? তথ্যগুলির ঊর্ধ্বক্রম কি চেয়েছে? মধ্যমা। অতএব রাশিগুলির ঊর্ধ্বক্রম, অতএব রাশিগুলির ঊর্ধ্বক্রমটি হলো 0 2 3 4 5 7। বিজোড় সংখ্যক মান আছে, অতএব নির্ণেয় মধ্যমা, এটা কিন্তু এইভাবে করতে হবে, এটা একটু অন্য ধরনের অঙ্ক দিয়েছে। নির্ণেয় মধ্যমা সমান মাঝের পদ এই দুটো, দুদিকে দুটো করে পদ, এই যে মাঝের পদ এই দুটো, জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা হয়ে যায়। ঠিক আছে, মাঝের দুটো পদ 3 + 4/2 = 7/2 = 3.5। ঠিক আছে, কি করলাম যে যৌগিক গড় বলে দিয়েছে তার সাহায্য নিলাম, যৌগিক গড় বলার সাহায্যে তারপর যৌগিক গড় 6টা মান, 6টা মানের সমষ্টি বাই 6, যৌগিক 6 দিয়ে ভাগ, = 3.5। সেখান থেকে সিম্পলিফাই করে x এর মানটা বের করলাম, x এর মানটা এতে পুট করলাম, পুট করে পর্যায়ক্রমে সাজালাম, পর্যায়ক্রমে সাজিয়ে মধ্যমা নির্ণয় করলাম। ঠিক আছে, হলো 4 দাগের অঙ্ক কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। 565 পেজে মডেল কোশ্চেন পেপার 8 কমপ্লিট করলাম। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে